তীব্র শীতে কাবু ঢাকা সহ সারা দেশের জনজীবন, দাপট থাকবে আরও 2-1 দিন বলছে আবহাওয়া অফিস। বিকেলে বসছে সংসদের 21তম অধিবেশন, ভাষণ দেবেন রাষ্ট্রপতি, মনোনয়ন দেয়া হবে সংসদ উপনেতার। কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধুর সমাধিতে, বৈঠক করবেন দলের নতুন কমিটির সঙ্গে। সরকারের কাছে ধান চাল বিক্রিতে আগ্রহ নেই কৃষকের, দাম কম ও হয়রানির অভিযোগ, সংগ্রহ কম হবার শঙ্কা। স্পিকার নির্বাচনে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন রাজনৈতিক টানাপোড়েন, 18,000-এর বেশি কর্মী ছাঁটাই হবে অ্যামাজনে। এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-20 আসর বিপিএল, চলছে টিকিট বিক্রি, সর্বনিম্ন মূল্য 200 টাকা। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। এবার পুরো সংবাদ। ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জেলায় তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তরাঞ্চল সহ অনেক জেলায় বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়া শীতের এই অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী সহ সারা দেশের চলমান শৈত্যপ্রবাহ আরও 2-1 দিন চলবে। এছাড়া চলতি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 28.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র শীতের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। শীতজনিত রোগে ভুগছেন বয়স্ক ও শিশুরা। মৃদু শৈত্যপ্রবাহ কিছু উত্তরাঞ্চলে আছে, কিন্তু আসলে সারা বাংলাদেশ ব্যাপী সবাই যে শীত অনুভব করছে, এই শীতটা শৈত্যপ্রবাহ নয়, এটা এক ধরনের শৈত্যপ্রবাহের অনুভূত কন্ডিশন। এটাকে আমরা বলতে পারি মাঝারি থেকে সিভিয়ার শৈত্যপ্রবাহের ফিলিং কন্ডিশন, অনুভব কন্ডিশন। তো এইটা আরো 2-1 দিন অবস্থান করতে পারে। এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিসে রয়েছেন সহকর্মী তরিক ইসলাম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তরিক, শীত নিয়ে আবহাওয়া অফিসের সর্বশেষ কি তথ্য রয়েছে? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন যে দেশ জুড়ে কিন্তু অনুভূতি হচ্ছে তীব্র শীত, এবং এই শীতের ফলে কিন্তু মানুষের জনজীবন এক প্রকার বিপাকে বা বিপর্যস্ত, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। বিশেষ করে নিম্ন আয়ের বা খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু এই শীতে কিন্তু বেশ ভোগান্তির মধ্যেই পড়েছেন। তো আমরা এখন আছি রাজধানীর আগারগাঁওয়ে, এবং আমি সরাসরি একজন আবহাওয়াবিদের কাছে চলে যাব, তার কাছে একটু জানতে চাইবো। আপনি একটু বলবেন যে এই যে হঠাৎ করে যে তীব্র শীত অনুভূত হচ্ছে, এই অনুভূত হওয়ার কারণটা কি? শীতের এই তীব্রতা অনুভব হওয়ার কারণ, আমাদের সূর্যের আলো দেখা যাচ্ছে না, কয়েকদিন ধরে কুয়াশায় ঢাকা রয়েছে। এর পাশাপাশি ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য খুব কম থাকার কারণে। এছাড়াও আছে ঊর্ধ্ব আকাশের একটা ব্যাপার, যে ঠান্ডা বাতাসে নিম্নমুখী প্রভাব, এর কারণে শীতটা বেশি অনুভব হচ্ছে। আসলে আমরা সবাই মুখে মুখে বলতেছি শৈত্যপ্রবাহ, আসলে শৈত্যপ্রবাহটা শুধু উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, কিন্তু আমাদের যে ফিলিং, আমরা যে অনুভব করছি যে শীতটা, সেটা মাঝারি থেকে সিভিয়ার শৈত্যপ্রবাহের মতো অনুভব করছি। আসলে সিভিয়ার শৈত্যপ্রবাহ এখন বয়ে যাচ্ছে না। আচ্ছা, এই শৈত্যপ্রবাহ যেটাকে আপনারা বলছেন না বা অনুভূত হচ্ছে, এটা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে? হ্যাঁ, আরো 2-1 দিন থাকতে পারে, তবে এটা পরে যে একদম কমে যাবে সেটা বলা যাবে না। শীতের অনুভূতিটা থেকে যাবে, কিন্তু তীব্রতাটা কিছুটা কমে আসবে। এই মাসে কি এরকম শীতের তীব্রতা আরো বাড়ার কোনো শঙ্কা আছে? হ্যাঁ, এখন জানুয়ারি মাস আমাদের জানুয়ারি মাস যেহেতু শীতের, এবং এটা শুরুতে, জানুয়ারির শুরু, তো আরো 2-1টা শৈত্যপ্রবাহ আসতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা, যেমনটা শুনছিলেন যে আমাদের এখন যে শীত অনুভূত হচ্ছে, এটা তীব্র আকার ধারণ করলেও এটাকে কিন্তু শৈত্যপ্রবাহ বলছেন না আবহাওয়াবিদরা। তবে তারা বলছেন যে উত্তরাঞ্চলে কিন্তু মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, এবং এটি কিন্তু আরো কয়েকদিন কিন্তু অব্যাহত থাকতে পারে, এমনটাই কিন্তু তারা বলেছেন। তারা বলছেন 2-1 দিন পর পরিস্থিতির উন্নতি হলেও কুয়াশা কিন্তু আরো কয়েকদিন থাকবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই মাসের মাঝামাঝি সময়ে কিন্তু এই
থেকে আরো তীব্র আকারে শীত অনুভূত হতে পারে বা শীত আসতে পারে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। প্রিয়াঙ্কা। তরিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তরিক। সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনে কথা বলছেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা দেশকে ফাঁকি দিচ্ছে, নিজেকে ফাঁকি দিচ্ছে, বিবেককে ফাঁকি দিচ্ছে। ভালো কাজের সৎ থাকা কৃতিত্ব যার, সে যখন পদে থাকবে না, রিটায়ার করবে, তখনও মানুষ তাকে স্মরণ করবে। আবার যে অপকর্ম করবে, কাজে ফাঁকি দিবে, মানসম্মত কাজ করবে না বা করাবে না, তার এই জীবনের তার যে ব্যর্থতা, এই ব্যর্থতাও চিরজীবন থেকে যাবে। এর ভার তার পরিবারের লোকজনদেরও তার মৃত্যুর পর বইতে হবে। তোমার বাবা, হ্যাঁ, সে তো ওখানে খুব ভালো কাজ করত, খুব সৎ মানুষ। আবার যে অপকর্ম করত, তোমার বাবা, উনি তো ডুবিয়েছেন আমাদের। ছেলে মেয়েদেরও উপরও বর্তাবে খারাপ কাজের ব্যর্থতা, যে দায়ভার, সেটা অস্বীকার করা যাবে না। আজকে সৎ থাকার চেষ্টা আমাদের করতে হবে। কত টাকা দরকার একজন মানুষের, একটা পরিবারের জন্য? কত টাকা দরকার, কত সম্পদ দরকার? আমাদের বিবেককে জিজ্ঞেস করার সময় এসেছে। আমাদের সরকারি অফিসারদের প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ ব্যাপারটিও আমাদেরকে ভাবায়। কারো কারো কোনো একটা অজুহাতে বিদেশ সফরে যেতেই হবে। কেন? প্রয়োজনীয় বিদেশ সফরকে আমি নিরুৎসাহিত করি না, কিন্তু যেটা না গেলেই চলে, সেটা কেন যেতে হবে? সেই বিদেশ ভ্রমণ কেন? কোন যুক্তিতে? অনেকে চিকিৎসার নামেও চলে যান, আবার অনেকে সত্যিকার অর্থে চিকিৎসা দরকার। সব বিষয়ে বাস্তবতাটা আমাদের উপলব্ধি করতে হবে। আমরা রাজনীতি করি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে আছে। কিছু মানুষ টাকা ছাড়া কিছুই বুঝে না, তাদের আরো টাকা দরকার, আরো সম্পদ দরকার। কেউ কেউ বাংলাদেশের টাকা, কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করেছে। এদের আমরা ঘৃণা করি। আজকে আমরা এই দেশ আরো উন্নত হবে যদি আমরা
সর্বক্ষেত্রে দুর্নীতি, চুরি, পাচার এগুলো বন্ধ করতে পারে। আমি আপনাদের সকলকে আমাদের কাজের জন্য প্রশংসাও থাকবে, ভালো কাজের জন্য, আবার খারাপ কাজের জন্য শাস্তির বিধানও থাকবে। ভালো কাজ করে প্রশংসিত একজনকে তার পুরস্কার পেতে, আবার অপকর্মের জন্য শাস্তিও পেতে, এ দুটি বিধান পাশাপাশি থাকতে হবে এবং আছে, আমাদের মেনে চলতে হবে এ বিষয়গুলো। সম্মেলনে আসলেই দাবি দেওয়া আমি জানি, সম্মেলনে আসলে কিছু না, যাবেন 10 মিনিট থাকবেন চলে আসবেন, এমন তো আর এখন হয় না। আসতেই আধা ঘন্টা, যেতে হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা, তারপর এখানে আবার শুরু করতে করতে আরো 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তারপর মিটিং 10 মিনিট তো আর থাকা হয়। আমার আগে 3 জন বলেন, 3 জনেই 3-5-15 মিনিট চলে যায়। কাজেই এটা 10 মিনিটের জন্য কোথাও যাওয়া হয়। দর্শক, সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির 30তম সম্মেলনে কথা বলছিলেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার বক্তব্য। আবার শীত প্রসঙ্গ। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। এবারে সরাসরি যুক্ত হচ্ছেন মৌলভীবাজার থেকে সহকর্মী সালে এলাহি কুটি ও পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু। তাদের কাছ থেকে জানবো সেখানকার আজকের শীতের খবর। প্রথমেই যাব মৌলভীবাজারে কুটির কাছে। কুটি, গতকাল তো মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল, আজকের তাপমাত্রা কেমন আর জনজীবনে এই শীতের প্রভাব কতটা পড়েছে? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেমনটি বলছিলেন যে গত 2 দিন যাবৎ মৌলভীবাজার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজমান ছিল এবং সেই তাপমাত্রার কারণে মৌলভীবাজারে শীতের প্রকোপটা মারাত্মক আকার ছিল। আজকে সকাল 9টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে যে সকাল 9টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকে মৌলভীবাজারের তাপমাত্রা 10 ডিগ্রি উপরে অবস্থান করতেছে এবং প্রায় 4 দিন পরে আজকে সূর্যের মুখ দেখা গেছে। সূর্যের মুখ দেখা গেলেও অনেকটা তাপ কম, যার কারণে শীতটা একটা অনুভূত হচ্ছে। আর মৌলভীবাজারের উপর দিয়ে কনকনে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সারা জেলায় এই শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে হাওর এবং চা বাগান এলাকায় শীত অনুভূত হয়, মানুষের জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আপনি জানেন যে এই জেলা চা সমৃদ্ধ জেলা, চা বাগানের চা শ্রমিকরা সকালে কুয়াশার কারণে কাজে যেতে পারতেছেন না এবং হাওর অঞ্চলের যারা বুড়ো চাষ করবেন, অনেক বুড়ো চাষিরা জায়গা প্রস্তুত করে রেখে ফেলেছেন কিন্তু রোপণ করতে পারতেছেন না। তারা আমাকে জানিয়েছেন যে রোপণ করতে গেলে ঠান্ডাজনিত অনেক রোগ অসুখ তাদেরকে মারাত্মকভাবে আক্রমণ করছে। সেই সাথে যার কারণে আমাদের যে এই জেলার যে রূপা বুড়ো চাষ সেটা অনেকটা ব্যাহত হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই অবস্থা আরো 2-1 দিন বিদ্যমান থাকতে পারে, তারপরে হয়তো তাপমাত্রা একটু বেড়ে যেতে পারে। আমরা এখন চলে যাব পঞ্চগড়ের আমাদের আরেক সহকর্মী রাশেদুজ্জামান বাবুর কাছে। তিনি তার জেলার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন। বাবু, আপনি। কোটি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড়কে কিন্তু হিমালয় কন্যা বলা হয়। হিমালয়ের যে হিম বাতাস, সেই বাতাস কিন্তু পঞ্চগড় জেলার দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু আমরা জানি যে এই পঞ্চগড় জেলায় তীব্র শীত অনুভূত হয়। আজকে সকালেও কিন্তু আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসে যেটি খবর পেয়েছি, সকাল 9টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরোপুরি 10 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান
আমাকে যেমনটি জানিয়েছে, আসলে এই জানুয়ারি মাস জুড়ে পুরোটাই কিন্তু এই শৈত্য প্রবাহের মধ্যে প্রবাহিত হবে পঞ্চগড় জেলা। আপনাকে আরেকটু জানিয়ে রাখি কুটি, আপনার মাধ্যমে দর্শকদের আমি জানিয়ে রাখি যে আসলে সকাল 12টা, এখন প্রায় 12টার অধিক সময় হয়ে গেছে। কিছুক্ষণ আগ পর্যন্তই কিন্তু এই পঞ্চগড় ছিল ঘন কুয়াশায় ঢাকা এবং কনকনের ঠান্ডা। এই কনকনের ঠান্ডায় কিন্তু মানুষ কিন্তু জনজীবন কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়েছে। বিশেষ করে কুয়াশা এবং ঠান্ডার কারণে মানুষ কিন্তু বের হতে পারছিল না। এখন কিন্তু কিছুটা সূর্যের আলো দেখা মিলেছে, যে কারণে কিন্তু বা হাট বাজার এবং পথঘাটগুলো থেকে আমরা দেখেছি যে লোক সমাগম বাড়ছে। যতই সময় বাড়ছে ততই কিন্তু আমরা দেখছি যে লোক সমাগম বাড়ছে। বিশেষ করে আরেকটু জানিয়ে রাখি যে এই পঞ্চগড় জেলা কিন্তু চা এবং পাথরের জন্য প্রচুর শ্রমিক রয়েছে। প্রায় 50,000 শ্রমিক কিন্তু এই কাজে নিয়োজিত। তারা কিন্তু সঠিক সময়ে কাজে না যেতে পেরে তাদের কিন্তু আয় রোজগার কমে গেছে। ফলে তারা কিন্তু অত্যন্ত একটা মানবত জীবন যাপন করছে। এদিকে তীব্র শীতের কারণে মানবত জীবন যাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। আমরা যে জেলা প্রশাসন থেকে যেটুকু জানিয়েছি, জেলা প্রশাসন মোহাম্মদ জহিরুল ইসলাম আমাকে জানিয়েছে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 32,000 কম্বল কিন্তু বিতরণ করা হয়েছে। আরও কম্বল বিতরণ করা হবে। শীত যতই বাড়বে ততই কিন্তু আমরা জানছি যে ততই কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হবে। তবে সর্বোপরি আমরা যেটুকু জানি যে পঞ্চগড়ের শীত কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আপনাকে জানি যে যারা অটো চালক, অটোরিকশা চালক, ভ্যান চালক এবং রিক্সা চালক, তাদের কিন্তু যাত্রী কমে গেছে। কারণ খোলা থাকার কারণেই কিন্তু তারা কিন্তু যাত্রী পাচ্ছে না। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি আমাদের স্টুডিওতে আছে আমাদের প্রেজেন্টার প্রিয়াঙ্কা। বাবু এবং কুটি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, শীতের খবর জানাতে মৌলভীবাজার এবং পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এবার অন্য প্রসঙ্গ। একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 4টায় অধিবেশন শুরুর কথা রয়েছে। এর আগে স্পিকারের সভাপতিত্বে বিকেল 3টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা সহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এই সভায় অধিবেশনের কার্য দিবস এবং সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে। এছাড়াও এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। এদিকে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের ওপর আনা ও ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সবশেষ জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে। 21তম এই অধিবেশনে মোট 17টি বিল উত্থাপিত হতে পারে। এই বিলগুলোর মধ্যে অন্তত 7 থেকে 8টি বিল পাশ হতে পারে। আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়ে প্রথমবারের মতো 2 দিনের সফরে আগামীকাল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ড। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমনে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। সলিল বিশ্বাস মিঠুর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় তার সাথে ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের থাকার কথা রয়েছে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন কমিটির সদস্যদের নিয়ে বর্ধিত সভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আগমনে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। আধুনিক টুঙ্গিপাড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 10ম সভাপতি নির্বাচিত হয়। আমরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় 28 উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর 2 দিনের সফর ঘিরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে শোভাবর্ধন ও উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র। উনি যাতে এসে নির্বিঘ্নে যে কোনো জায়গায় পদচারণা করতে পারেন তার মাতৃভূমিতে, সেজন্য আমরা সর্বত্র
পরিষ্কার পরিচ্ছন্নতা কমপ্লিট করছে। প্রধানমন্ত্রী ও নতুন কমিটির কর্মসূচি সফলভাবে শেষ করতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। আমাদের যাবতীয় যে প্রস্তুতি সেটা সম্পন্ন। গোপালগঞ্জে এখন একটা উৎসব মুখর পরিবেশ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর ঘিরে পুরো জেলায় বইছে আনন্দের বন্যা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বেশ জোরে সোরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। এবারও 6 দিনে 2 পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা। দ্বিধা বিভক্ত হয়ে পড়া তাবলিগের এক গ্রুপের 3 দিনের ইজতেমা শুরু হবে 13 জানুয়ারি, অপর গ্রুপের ইজতেমা শুরু হবে 20 জানুয়ারি। এর মধ্যে বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ চলমান রয়েছে। ইজতেমা ময়দানে নিচু জমি ভরাট, সামিয়ানা টাঙানো, রাস্তা মেরামত ও পয় নিষ্কাশনের কাজ চলছে দ্রুত গতিতে। 2021 এবং 22-এ আসলে করোনাজনিত কারণে এটা হতে পারেনি। তো ওই মিটিংয়ের পরে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। ইজতেমা মাঠের ব্যাপক একটি প্রস্তুতি প্রয়োজন হয়। সেই লক্ষ্যে ইজতেমা যারা আয়োজনকারীগণ অর্থাৎ তাবলিগ জামাতের মুরব্বীরা সহ বিভিন্ন সরকারের যে ইউটিলিটি ডিপার্টমেন্ট আছে তারা সকলেই মাঠে কাজ করতেছে। টাঙ্গাইলে চলছে সেনাবাহিনীর শীতকালীন বহিরাঙ্গন অনুশীলনের চূড়ান্ত মহড়া। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফখরুল, মহড়ার বিষয়ে বিস্তারিত জানতে চাই। প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আসলে সেনাবাহিনীর 2023 সালের যে বার্ষিক শীতকালীন মহড়াটি সেটি আসলে এরই মধ্যে আজকে আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে, এবং আমরা লক্ষ্য করেছি, আপনি জানেন যে সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মহড়া এই শীতকালীন মহড়া, এবং আপনার পেছনে লক্ষ্য করেছেন যে ট্যাঙ্ক রয়েছে, অনেকগুলো ট্যাঙ্ক, এবং এপিসি সহ সেনাবাহিনীর নানান সামরিক যুদ্ধাস্ত্র রয়েছে, ভারী যুদ্ধাস্ত্র রয়েছে। এইসব যুদ্ধাস্ত্র নিয়ে আসলে সেনাবাহিনী সারা বাংলাদেশে শীতকালীন মহড়াটি প্রতি বছর অনুষ্ঠিত হয়। এবারের শীতকালীন মহড়াটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই শীতকালীন মহড়াতে সেনাবাহিনীকে সবচেয়ে আধুনিক এবং বিশ্বের অন্যান্য সামরিক বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী করে তোলার লক্ষ্যে আসলে তাদেরকে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রশিক্ষণটি নব উদ্যমে এই প্রশিক্ষণের ভিন্নতা পেয়েছে। একই সঙ্গে এই প্রশিক্ষণের যে প্রতিপাদ্য ধরা হয়েছে যে রণকৌশল প্রদর্শন, যুদ্ধের পারঙ্গমতা এবং যুদ্ধোপযোগী করে গড়ে তোলা, এইটি আসলে মূলত 3টি মোটোকে প্রতিপাদ্য ধরেই এবার সেনাবাহিনীর বার্ষিক শীতকালীন যে মহড়া সেই মহড়াটি অনুষ্ঠিত হয়ে গেল। একদম ভোর থেকে আসলে মূল যে যুদ্ধ, যে অভিনব রণকৌশল, সেই রণকৌশল আমরা লক্ষ্য করলাম। সেনাবাহিনীর সব ধরনের ভারী যুদ্ধাস্ত্র ব্যবহার করে দুটি সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন 2টি ভাগে বিভক্ত হয়ে হাজার সদস্য, তারা দু প্রান্ত থেকে টাঙ্গাইলের যে পাথরাইল, দেলদুয়ারের যে পাথরাইল এলাকাটি রয়েছে সে এলাকার দু প্রান্তে বিভক্ত হয়ে তারা এই রণকৌশলে অংশ নিয়েছেন, যুদ্ধে অংশ নিয়েছেন। আপনি লক্ষ্য করছেন সেনাবাহিনীর অসংখ্য সদস্যরা এখানে আসলে সেই সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, যেখান থেকে আসলে সেনাবাহিনীর যে মহড়াটি অনুষ্ঠিত হয়েছে সেই মহড়াটি এখানেই শেষ হতে যাচ্ছে, এবং এখানে সেনা প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ তিনি বক্তব্য রাখবেন। এরই মধ্যে প্রস্তুতি চলছে এবং তিনি এখানে এলাকাবাসীর মাঝে শীত বস্ত্র বিতরণ করবেন এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে, সেনাবাহিনীর যেসব সদস্যরা এই শীতকালীন মহড়ায় অংশ নিয়েছেন সেই সব সদস্যদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা করবেন। এখানে আসলে দুটি পক্ষ আসলে অভিনব রণকৌশলে অংশ নিয়েছেন, এবং এই রণকৌশলে আসলে সব সেনাবাহিনীকে যুগোপযোগী এবং আধুনিক রণকৌশলে প্রশিক্ষিত করে তোলার জন্য এটি অনুষ্ঠিত হয়েছে। তো মোটামুটি এবারের 3 সপ্তাহ ধরে চলা এই সেনাবাহিনীর শীতকালীন মহড়া সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি, এবং পরবর্তী সংবাদে আমরা আসলে বাকি আপডেট আমরা জানাতে পারবো। প্রিয়াঙ্কা, আমরা ফিরছি স্টুডিওতে। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল, জানাচ্ছিলেন সেনাবাহিনীর শীতকালীন বহিরাঙ্গন অনুশীলনের চূড়ান্ত মহড়ার বিষয়ে বিস্তারিত।